আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড অল অফ মাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই এই করোনার বৈশ্বিক মহামারীর মধ্যে ভালোই আছেন। আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। তার মধ্যেও করোনার এই বৈশ্বিক মহামারীতে দু চারটি কথা না বললেই নয়। করোনার যে বৈশ্বিক মহামারী, এই মহামারী থেকে বাঁচতে হলে আমাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, আমাদেরকে বাইরে যাওয়া যাবে না, আমাদেরকে ঘরেই থাকতে হবে এবং খুব 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 বেশি প্রয়োজন না হলে আমরা বাইরে যাব না। আর যদি কখনো আমাদের বিশেষ প্রয়োজনে বাইরে যেতেই হয়, বাইরে যাওয়ার সময় আমরা পুরোপুরি প্রোটেকশন নিয়ে বের হব এবং বাইরে থেকে আসার পরে আমরা সাবান দিয়ে হাত ধুবো এবং জামা কাপড়গুলো ধুয়ে ফেলবো এবং গোসল করে ফেলবো। এতে করে আমাদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর আমরা এই করোনার হাত থেকে বাঁচার জন্য আমাদের অ্যান্টিবডি তৈরি করতে হবে। আর অ্যান্টিবডি তৈরি করার জন্য আমাদের ভিটামিন সি জাতীয় ফলগুলো বেশি খেতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে এবং আমাদের সকালের যে সূর্য, এই সূর্য থেকে আমাদের ভিটামিন ডি আরোহণ করতে হবে, অর্থাৎ সকালের সূর্যটা আমাদের শরীরে লাগাতে হবে। এতে করে আমাদের ভিটামিন ডির চাহিদা মিটবে। এভাবে আমাদেরকে চলতে হবে। আর এই করোনার মহামারীর মধ্যেও আমাদের পড়ালেখাকে চালিয়ে যেতে হবে। তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের উদ্দেশ্যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের 60টি অবজেক্টিভ আলোচনা করব। এই 60টি অবজেক্টিভ আমি নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে, ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিট থেকে এবং বুয়েট, ডুয়েট, কুয়েট, চুয়েট সহ সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন থেকে, এমনকি মেডিকেলের প্রশ্ন থেকে। তো আমার লেকচারে, তোমরা যখন লেকচারটা দেখবা, আমার লেকচারে আমি শুরু করেছি বুয়েট থেকে, বুয়েট দিয়ে এবং শেষ করেছি বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো থেকে। এখন এগুলো যদি তোমরা আমার এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমরা পরীক্ষায় ফলাফল ভালো করবে এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে তোমাদের জন্য সুবিধা হবে। অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবে। আশা করছি তোমরা উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা অধ্যায়ের নাম মহাকর্ষ অভিকর্ষ দেখতে পাচ্ছি। এই অধ্যায়ের আমরা বহু নির্বাচনী নিয়ে আজকে কথা বলবো। এই বহু নির্বাচনীগুলো নেওয়া হয়েছে বিভিন্ন বোর্ড প্রশ্ন, পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, বুটেক্স ভর্তি পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আমি আজকের এই লেকচারটা সাজিয়েছি। তো আমি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কোন গ্রহের ব্যাসার্ধ যদি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ হয় এবং ভর পৃথিবীর ভরের 8 গুণ হয়, তবে সেখানে মুক্তিবেগ কত? তো কোন গ্রহের কথা বলা হয়েছে। আমি ধরে নিচ্ছি কোন গ্রহের ব্যাসার্ধকে আমি যদি আর প্রাইম দ্বারা প্রকাশ করি, তাহলে আর প্রাইম ইকুয়াল টু 2r, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, এবং এম প্রাইম ওই ব্যাসার্ধে ওই গ্রহের ভর যদি আমরা এম প্রাইম ধরি, এম প্রাইম ইকুয়াল টু 8m, কারণ এখানে বলা হয়েছে ভরের 8 গুণ, এখানে বলা হয়েছে ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ। তাই আমি দুইটা শর্ত দেওয়া আছে। এবার আমি যদি সূত্রটা লিখি, আমরা জানি মুক্তিবেগ ভিই প্রাইম, এখানে প্রাইম দিব কারণ এটা অন্য যেই গ্রহের কথা বলা হয়েছে সেই গ্রহের মুক্তিবেগ √2gm/r। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে আমি এম প্রাইম দিব, আর প্রাইম দিব, কারণ আমি যে গ্রহের কথা বলা হয়েছে সেই গ্রহের মুক্তিবেগ বের করছি। এখানে যদি আমরা মান বসাই, তাহলে আমরা পাবো 2g ইন্টু এম প্রাইমের মান হলো 8m, আর প্রাইমের মান হচ্ছে 2r। এখানে আমরা জানি m হচ্ছে পৃথিবীর ভর, আর পৃথিবীর ভর হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি, আর r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর পৃথিবীর ব্যাসার্ধের মান হচ্ছে 6.4 10⁻6 মিটার। এই মানগুলো যদি আমি এখানে বসাই, তাহলে আমি অ্যান্সারটা পেয়ে যাব 22371.29 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পৃথিবীর ভর m এবং ব্যাসার্ধ r হলে পৃথিবী পৃষ্ঠে g/g এর অনুপাত কত? আমরা একটা সূত্র জানি, g ইকুয়াল টু gm/r²। এখান থেকে যদি আমি g/g রাখি, তাহলে আমার এখানে মানটা দাঁড়ায় m/r²। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে m/r²।
3 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি নিউটনের মহাকর্ষ সূত্র। তো এখানে অপশন ছিল, আমি তো অপশন দিব না, আমি জাস্ট সূত্রটা করে দেখাচ্ছি। আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্র F = G m1 m2 বাই d স্কয়ার অথবা r স্কয়ার। এই অপশন এটা ছিল, আমরা জানি F = G m1 m2 বাই d স্কয়ার। আমি চলে এলাম 4 নম্বর প্রশ্নে। একটি লিফট 15 মিটার পার সেকেন্ড গতিতে উপরে উঠছে। 60 কেজি ভরের একজন মানুষ লিফটে অবস্থান করলে লিফটের উপর তার প্রতীয়মান ওজন কত হবে? আমরা ওজনের একটা সূত্র জানি, W = mg। এখন এই লোকটির ভর হচ্ছে কত? 60 কেজি, আর জি এর মান আমরা জানি 9.8। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 588 নিউটন। এটাই আমাদের অ্যান্সার, যদিও প্রশ্নটি বুয়েটের, আমরা পাশেই দেখতে পাচ্ছি। 5 নং প্রশ্নটি হচ্ছে যদি পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার এবং ভূপৃষ্ঠে জি এর মান এত হয়, তাহলে পৃথিবীতে মুক্তিবেগের মান কত? আমরা জানি মুক্তিবেগের সূত্র হচ্ছে VE = √2gm/r। এখন এখানে যদি আমি মানগুলো বসিয়ে দিই তাহলে আমি অ্যান্সারটা পাবো 11185.65 মিটার পার সেকেন্ড। কিন্তু এই অবজেক্টিভটার অ্যান্সারে রয়েছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সুতরাং আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। এবারের প্রশ্নটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? এই প্রশ্নটা আমরা বারবার আসতে দেখি। আমরা একটু আগে নিউটনের মহাকর্ষ সূত্রটা দেখেছিলাম, F = G m1 m2 বাই d স্কয়ার। এখান থেকে যদি আমি জিটা বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের অ্যান্সারটা বের হবে F d স্কয়ার বাই m1 m2। এবার যদি আমি মাত্রা বের করতে যাই তাহলে প্রথমে হলো বলের মাত্রা, আর বলের মাত্রা হলো mLt-2। চলে আসলো বলের মাত্রা। এবার ডি এর মাত্রা হচ্ছে এল, আর যেহেতু স্কয়ার আছে সুতরাং এখানে হবে এল স্কয়ার। এবার এম এর মাত্রা হচ্ছে এম, এখানে 2টা এম আছে সুতরাং 2টা এম হবে। এখন যদি আমি এই এম কেটে দিই তাহলে আমাদের মাত্রাটা দাঁড়ায়, এখানে নিচের এমটা উপর উঠলে হবে এম ইনভার্স, এখানে এল আর এল স্কয়ার মিলে হলো এল কিউব, আর t-2 তো রয়েছে, t-2 ইহাই হচ্ছে আমার মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। আমরা 7 নম্বর প্রশ্নটা একটু দেখব। একটি কৃত্রিম উপগ্রহ 7000 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পৃথিবীকে, অর্থাৎ এই ব্যাসার্ধের বৃত্তাকার পৃথিবী, তার মানে হচ্ছে পৃথিবীর যে ব্যাসার্ধ এবং উপগ্রহের যে ব্যাসার্ধ সব মিলে 7000 প্রদক্ষিণ করছে। আচ্ছা, উপগ্রহটির পর্যায়কাল 2 ঘন্টা হলে কেন্দ্রমুখী ত্বরণ কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নটা খুবই জটিল, কারণ এখানে প্রথমে একটা প্যাচ রয়েছে 7000 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পৃথিবী। তাহলে পৃথিবী এবং যে কৃত্রিম উপগ্রহ দুটো মিলে টোটাল দূরত্ব হচ্ছে 7000। তাহলে আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করবো আমরা দেখবো। আমরা প্রথমত আমরা জানি t = পর্যায়কাল t = 2π √r+h হোল কিউব ডিভাইডেড বাই gm। এই সূত্রটা আমরা জানি। এখন এই সূত্রটার মধ্যে যদি আমরা আরেকটা সূত্র জানি, g = gm/r+h হোল স্কয়ার। এই সূত্রটাকে আমরা জি না লিখে, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এটাকে জি না লিখে কেন্দ্রমুখী ত্বরণ এও লেখা যায়। তাহলে আমরা কি জানলাম? a = gm/r+h হোল স্কয়ার। এই মানটাকে যদি আমি এখানে ইনপুট দেই তাহলে আমি পাবো 2π √r, এখানে r+h 2টা, আরেকটা r+h থেকে যাবে, ডিভাইডেড বাই আমাদের ত্বরণটা এখানে চলে আসবে। এই হচ্ছে রাশিমালা, নতুন রাশিমালা। এখান থেকে যদি আমরা ত্বরণ বের করি উভয় পাশে বর্গ করার পরে, তখন আমরা পাবো a = 4π² r+h ডিভাইডেড বাই t²। এখানে যদি আমি মান বসাই, এখানে সাইড নোট আরেকটা কথা লেখা উচিত, সেটা হচ্ছে r+h, এই পুরোটুকুর মানই হচ্ছে 7000 কিলোমিটার, অর্থাৎ 7000 × 10³ মিটার। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটা কিন্তু শুধু r এর মান না, কিংবা শুধু h এর মান না, এটা হচ্ছে r+h এর মান। বিষয়টা এখানে উল্লেখ করা আছে। এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা মানটা পেয়ে যাব 5.29
5.293 ms মাইনাস 2। এই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের মান। 8 নং প্রশ্নটি হচ্ছে দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ, তাহলে এখানে দেখা যাচ্ছে ভরটা হচ্ছে দ্বিগুণ, অন্য কণার ভর যদি হয় 3 গুণ এবং তাদের মাঝের দূরত্ব যদি হয় দ্বিগুণ। এখানে 3টা শর্ত রয়েছে, ভর একবার হবে দ্বিগুণ, একবার 3 গুণ, আর দূরত্ব হবে দ্বিগুণ। আচ্ছা, তাহলে মহাকর্ষীয় বলের আমরা কি বের করব? মহাকর্ষীয় বল আমরা জানি মহাকর্ষীয় বল F ইকুয়াল টু Gm/d²। ধরলাম এটা 1 নং সমীকরণ। এবার এটাকে যদি আমি পরিবর্তিত আকারে লিখি, অর্থাৎ F প্রাইম ইকুয়াল টু G, এখানে m এর জায়গায় আমরা লিখব 2m ইন্টু এই m এর জায়গায় আমরা লিখব 3m ডিভাইড বাই d এর জায়গায় লিখব 2d হোল স্কয়ারের হোল স্কয়ার। আমি এটাকে দিব। এবার আমি যদি এখানে মানটা দেখাই তাহলে হবে 1.5 ইন্টু Gm/d²। তাহলে আমি যদি এখানে লিখি তাহলে আমার মানটা আসবে ইকুয়াল টু 1.5 ইন্টু F। আমরা 1 নং সমীকরণ থেকে দেখতে পাই এটা হচ্ছে F এর মান। তাহলে আমাদের F প্রাইম ইকুয়াল টু 1.5 F। আমার এখানে বলা হয়েছে মহাকর্ষ বলের কেমন পরিবর্তন হবে, তাহলে আমার অ্যান্সারটা হলো 1.5 গুণ হবে। মহাকর্ষ বল পূর্বের মহাকর্ষ বলের 1.5 গুণ হবে। আমি একটু সাইড নোটটা লিখবো। এখানে আমি m এর পরিবর্তে লিখছি 2m, এই m এর পরিবর্তে লিখেছি 3m, আর d এর পরিবর্তে লিখেছি 2d, কারণ এই শর্তগুলো আমার এখানে দেয়া ছিল। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এবারে 9 নং প্রশ্ন, এটি একটি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ বিভব v হলে পৃষ্ঠ হতে আর উচ্চতায় বিভবের মান কত? আমরা বিভবের সূত্র জানি v ইকুয়াল টু Gm/r। আর তাহলে পরিবর্তিত যে বিভব সেটা আমরা ধরবো v প্রাইম ইকুয়াল টু Gm/2r, কারণ এখানে উচ্চতা আগে ছিল ব্যাসার্ধের সমান r, এখন r থেকে আরো কত উপরে গেল? r উচ্চতায় গেল, তাহলে r প্লাস r, অর্থাৎ এবার পরিবর্তিত দূরত্বটা হবে 2r। এখন যদি আমি একটা দিয়ে একটাকে ভাগ করে দিই, অর্থাৎ v প্রাইম বাই v, ইট উইল বি 1/2। সুতরাং v প্রাইম ইকুয়াল টু v/2। আমার অপশন এটাই ছিল, বিভবের অর্ধেক হবে। বিভবের মান কত হবে? পূর্বের বিভবের অর্ধেক হবে। এবারে আমরা একটা মেডিকেলের প্রশ্ন দেখব। একজন ব্যক্তি লিফটে দাঁড়িয়ে জি ত্বরণে নিচে নামায় নিজেকে কি মনে হবে? আচ্ছা, যখন নিচে নামে তখন তার ত্বরণটা হয় G-A। যখন নিচে নামে তাহলে হয় G-A। এখন সে কত ত্বরণে নামছে? জি ত্বরণে, তাহলে এখানে হবে G-G and it will be 0। আর যখন 0 হয় তখন তাকে কি মনে হয়? ওজনহীন মনে হবে, কারণ তার উপর কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করবে না। 11 নম্বরে আমরা আরেকটি মেডিকেলের প্রশ্ন দেখতে পাচ্ছি। দুটি সার্বিকভাবে একইরূপ মহাশূন্যযান এ ও বি মুক্তভাবে পৃথিবীর দিকে নামছে। বি এর চেয়ে এ পৃথিবীর কাছে এলে কোন তথ্যটি সঠিক? এখানে 4টা অপশন দেওয়া আছে। এ এর ওজন বড় হবে, বেশি হবে বি এর চেয়ে, এর ত্বরণ বি এর ত্বরণের সমান হবে, এর বর বি এর বরের সমান হবে, আর নভোচারীগণ ওজনহীন অনুভব করবে। এখানে আমরা ওজন সম্পর্কে সরাসরি কোনো তথ্য বলতে পারি না, ত্বরণ সম্পর্কে বলতে পারি না ওজনহীন হবে কিনা। যেহেতু আমরা ত্বরণ সম্পর্কে বলতে পারি না, সুতরাং এই তথ্য সম্পর্কে আমরা কোনো ধারণা দিতে পারি না। শুধু আমরা এতটুকুই বলতে পারি, এই দুইটা ভরের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ দুটো মহাশূন্যযানের ভর সমান থাকবে, অর্থাৎ উত্তর হচ্ছে খ। 12 নং প্রশ্নটি, পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান কত? এটি কুয়েটের একটি প্রশ্ন। আমরা জানি উচ্চতার ক্ষেত্রে যখন উপরে আমরা অভিকর্ষ ত্বরণ বের করব ভূপৃষ্ঠ থেকে, সেই সূত্রটা হলো GH ইকুয়াল টু G অফ R বাই R প্লাস H হোল স্কয়ার। এখানে যদি আমরা মান বসিয়ে দেই তাহলে আমরা অ্যান্সারটা পাবো 7.3 ms-2। এই ক্ষেত্রে
আর এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10⁶ মিটার। এটা একটি ধ্রুবক, এটি আমাদের মুখস্থ রাখতে হবে। এবার চলে এলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটি কোশ্চেনে। সরল দোলকের একটি পরীক্ষায় কোন স্থানের অভিকর্ষ ত্বরণ 10 ms-2 পাওয়া গেলে শতকরা ত্রুটি কত? ওই স্থানে অভিকর্ষ ত্বরণের প্রকৃত মান 9.81। তাহলে লিগেল মানটা হচ্ছে 9.81 আর পাওয়া গেছে 10, তাহলে ডেফিনেটলি ত্রুটি রয়েছে। তাহলে বেশি পাওয়া যায়, কতটুকু বেশি পাওয়া গেছে আমরা সেটা বের করব। 10 minus 9.81, it will be 0.19। এই মানটা আমরা বেশি পেয়েছি, যে আমার পাওয়ার কথা ছিল 9.81, আমি পেয়েছি হচ্ছে 10, তাহলে আমি বেশি পেয়েছি কত? 0.19। এবার যদি আমি ঐকিক নিয়মে করি, 9.81 ms-2 এত এর মধ্যে ত্রুটি 0.19, তাহলে 1 এর মধ্যে ত্রুটি কত আর 100 এর মধ্যে ত্রুটি কত? 1 এর মধ্যে ত্রুটি হবে 0.19/9.81 আর 100 এর মধ্যে ত্রুটি হবে 0.19 into 100/9.81 and it will be, ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.93%। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটিও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটি প্রশ্ন। পৃথিবীর দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য স্থাপিত কৃত্রিম উপগ্রহকে কি বলা হয়? এটা সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন। পর্যবেক্ষক উপগ্রহ আমরা মুখস্থ করে ফেলব। 15 নম্বর প্রশ্ন। পৃথিবীর ব্যাসার্ধ একটি গ্রহের ব্যাসার্ধের দ্বিগুণ, এটা একটা শর্ত, আমরা এগুলা খেয়াল রাখবো। কিন্তু গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 8 গুণ। এখানে আছে আবার 8 গুণ, কিন্তু এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ? প্রথমত আমরা লিখব পৃথিবীর মুক্তিবেগের সূত্র v = √2gr। আমরা একটু আগে দেখেছিলাম 2gm/r, ওটা আরেকটা সূত্র, এটা আরেকটা সূত্র, এটাও মুক্তিবেগের সূত্র। এখানে এটা যেহেতু পৃথিবীর মুক্তিবেগের সূত্র, তাই আমি এখানে ই দিব, ই দ্বারা আর্থ বোঝানো হচ্ছে। এবার আরেকটি গ্রহের মুক্তিবেগকে আমি প্রাইম দ্বারা প্রকাশ করব, তাহলে 2g'/r'। এই হচ্ছে দুইটা গ্রহের, এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ, এটা হচ্ছে অন্য একটি গ্রহের মুক্তিবেগ। এখন এই দুইটা সমীকরণকে যদি একটা দিয়ে একটাকে আমি ভাগ করে দিই, তাহলে আমি পাবো ve/ve' ইকাল টু, দুটা রুটকে যদি আমি একসাথে লিখি তাহলে আমার অ্যান্সারটা আসবে GERE/G'(r'). এখন এখানে আমি মান বসিয়ে দিব √, মানটা বসাতে হলে আমার সাইড নোট লাগবে। আমি একটু সাইড নোটটা দেখব। পৃথিবীর ব্যাসার্ধ অন্য একটি গ্রহের ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে RE ইকাল টু 2r'। আর এখানে আমরা যদি বসাই অভিকর্ষ ত্বরণ G', অন্য গ্রহের অভিকর্ষ ত্বরণ হলো পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 8 গুণ, তাহলে হচ্ছে GE 8GE। এই দুইটা শর্ত আমার প্রশ্নে দেওয়া রয়েছে, একটা হলো ব্যাসার্ধের দ্বিগুণ, অভিকর্ষ ত্বরণের 8 গুণ। এখানে হলো পৃথিবীরটা অন্য গ্রহের দ্বিগুণ, এখানে অন্য গ্রহেরটা হলো পৃথিবীর 8 গুণ। এই মানগুলো যদি আমি এখানে বসাই তাহলে আমি কাটাকাটি করার পর এখানে পাবো 1/4, তাহলে VE/VE' ইকাল টু √1/4। এটাকে যদি আমি সরাসরি লিখতে যাই তাহলে আমি পাবো VE সমান হাফ VE'। এটাই হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ অন্য গ্রহের অর্ধেক হবে, মুক্তিবেগের অর্ধেক হবে। পৃথিবীর মুক্তিবেগ অন্য গ্রহের মুক্তিবেগের অর্ধেক হবে। 16 নং প্রশ্ন। 3 × 10⁶ মিটার গভীরতা বিশিষ্ট একটি খনির তলদেশ অভিকর্ষ ত্বরণের মান কত? এখানে আমাদের ফোকাস পয়েন্টটা হচ্ছে গভীরতা। আমরা গভীরতার জন্য অভিকর্ষ ত্বরণের একটা সূত্র জানি, G depth ইকাল টু G(1 - h/r)। এখানে যদি আমরা মান বসিয়ে দেই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 5 ms-2।
আবারও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আরেকটি প্রশ্ন, একটি গ্রহের বড় ব্যাসার্ধ উভয়ই যথাক্রমে পৃথিবীর বড় ব্যাসার্ধের দ্বিগুণ। এই দ্বিগুণ এটা হচ্ছে আমাদের শর্ত, এটা আমাদের মনে রাখতে হবে। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ এত, ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ কত? আমরা অভিকর্ষ ত্বরণ একটা সূত্র জানি, পৃথিবীর ক্ষেত্রে জি ইকাল টু জিএম বাই আর স্কোয়ার। এখন অন্য গ্রহের ক্ষেত্রে আমি এটাকে ধরবো জি প্রাইম, তাহলে জি প্রাইম ইকাল টু জি এম প্রাইম বাই আর প্রাইম স্কোয়ার। একটা হলো পৃথিবীর ক্ষেত্রে, আর এটা হচ্ছে অন্য যে গ্রহের কথা বলা হয়েছে সেই গ্রহের ক্ষেত্রে। এখন যদি আমি একটা দিয়ে একটাকে ভাগ করে দিই, অর্থাৎ জি প্রাইম বাই জি ইকুয়াল টু আমি পেয়ে যাব জি এম প্রাইম বাই আর প্রাইম স্কোয়ার ইন্টু এই মানটা উল্টে যাবে বাই জি এম। এখন এখানে আমি মান বসাবো। এখন মানটা আমি কোথায় বসাবো? আমার সাইড নোট লাগবে। এখানে বলা হয়েছে একটি গ্রহের বড় ব্যাসার্ধ পৃথিবীর বড় ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এখানে ওই গ্রহের ব্যাসার্ধ হলো পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, ওই গ্রহের ভর হলো পৃথিবীর ভরের দ্বিগুণ। এই দুইটা মান আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমি যে মানটা পাবো তা হচ্ছে 1/2 অর্থাৎ হাফ। তাহলে আমি জি প্রাইম বাই জি ইকুয়াল টু কি পেলাম? হাফ। সুতরাং জি প্রাইম ইকুয়াল টু আমি পাবো জি বাই 2 অ্যান্ড ইট উইল বি 4.9 ms মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারের প্রশ্নটি হচ্ছে, মঙ্গল গ্রহের ভর এত কেজি এবং ব্যাসার্ধ এত মিটার হলে মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত? আমরা জানি মুক্তিবেগের সূত্র এসকেপ ভেলোসিটি ইকুয়াল টু √2gr। এখন মঙ্গল গ্রহের বেলায় জি এর মান হচ্ছে 3.8 ms মাইনাস 2। এই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 5083.3। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আমার অপশনে রয়েছে কিলোমিটার, সুতরাং কিলোমিটার নিলে এটা হবে 5.08 কিলোমিটার পার সেকেন্ড। রাজশাহী ইউনিভার্সিটির এই প্রশ্নটা আমরা দেখব, কোন বস্তুর উৎক্ষেপণ বেগ তার মুক্তিবেগের সমান হলে কি হবে? আমরা জানি মুক্তিবেগের সমান বেগে যদি কোনো বস্তুকে আমরা নিক্ষেপ করি সেটি পৃথিবী ছেড়ে চলে যাবে। সুতরাং এই অপশনটা আমাদের মনে রাখতে হবে, এটাও জ্ঞানমূলক। অধিবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। 20 নম্বর প্রশ্ন, মহাকর্ষীয় প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক। আমরা জানি প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক হচ্ছে প্রাবল্য ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। আমরা এই রিলেশনটা মুখস্থ রাখবো। 21 নম্বর প্রশ্ন, পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে। আমরা জানি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গেলে জি এর মান বাড়তে থাকে, আর মেরু থেকে বিষুবীর দিকে গেলে জি এর মান কমতে থাকে। এটাও জ্ঞানমূলক প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন, সূর্যের চারদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 54:75। পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে শুক্রতে কত দিনে 1 বছর হবে? এই ধরনের অঙ্কগুলো ক্ষেত্রে আমরা জানি T2 বাই T1 ইকুয়াল টু R2 বাই R1 হোল 3/2। এটা হচ্ছে আমরা জানি, এটা হচ্ছে একটা সূত্র। এবার এখান থেকে যদি আমি অন্য 1 গুলোকে আমি ধরলাম পৃথিবী আর 2 গুলো হচ্ছে অন্য গ্রহ, তাহলে আমার T2 বের করতে হবে। তাহলে T2 ইকুয়াল টু R2 বাই R1 হোল 3/2 ইন্টু T1। এখানে যদি আমি মান বসিয়ে দিই তাহলে অ্যান্সারটা আমি পাবো 2 to 3 days। শুধু একটা সাইড নোট দিয়ে দিচ্ছি, এখানে এই যে অনুপাতটা দেওয়া আছে ব্যাসার্ধের অনুপাত, এই ব্যাসার্ধের অনুপাতের ক্ষেত্রে আমরা যেহেতু আমি 1 গুলোকে ধরেছি পৃথিবী আর 2 গুলোকে ধরেছি শুক্র, তাহলে এখানে R2 বাই R1 ইকুয়াল টু 54/75, কারণ এটা হচ্ছে শুক্র আর এটা হচ্ছে পৃথিবী। এই মানটা বসিয়ে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। 23 নং প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 1 কেজি হলে কেন্দ্রে এর মান কত? এটা 1 কেজি না, যত কেজি হবে কেন্দ্রে গেলে একই হবে, কারণ হচ্ছে ভর হচ্ছে ধ্রুবক, ভরের কোনো পরিবর্তন হয় না। সুতরাং পৃষ্ঠে 1 কেজি হলে কেন্দ্রেও 1 কেজি হবে, পৃষ্ঠে 50 কেজি হলে কেন্দ্রেও 50 কেজি হবে। সুতরাং অ্যান্সারটা হলো 1 কেজি। চলে আসি 24 নম্বর প্রশ্নে, বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভব কোনটি? অর্থাৎ বিভবের সূত্রটা জানতে চেয়েছে। এখানে V ইকুয়াল টু মাইনাস GM বাই R। এই সূত্রটা আমরা বসিয়ে দিব, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে।
এবারের প্রশ্নটি, ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ জি এর মান 9.8, পৃথিবীর সমান আকৃতির কিন্তু পৃথিবীর দ্বিগুণ ঘনত্বের অপর একটি গ্রহের জি এর মান কত হবে? তাহলে আমাদের এখানে একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে অপর গ্রহ। তাহলে আমরা পৃথিবীর বেলায় জানি ঘনত্ব রো ইকাল টু 3m/4πr³, 4πr³। আবার আমরা একটা ছোট সাইড নোট দেখব এখানে, সেটা হচ্ছে আমরা জানি জি ইকাল টু gm/r²। এখন এখানে যদি আমরা এখান থেকে যদি আমরা m/r²টা বের করি, তাহলে আমাদের বের হবে g/g। এই m/r² এখানে রয়েছে, এই মানটা এখানে যদি আমরা ইনপুট দেই, তাহলে আমাদের ঘনত্বের রাশিমালাটা আসবে রো ইকাল টু 3g/4πrg, 4πrg। অর্থাৎ এই m/r² এর পরিবর্তে আমি g/g এটা এই সমীকরণে বসিয়ে দিলে আমরা এটা পাবো। এটা হলো পৃথিবীর জন্য, ধরলাম এটা 1 নং সমীকরণ, এটা পৃথিবীর ঘনত্ব। এবার অপর যে গ্রহের কথা বলেছে সেই গ্রহের জন্য আমরা যদি সমীকরণটা লিখি, তাহলে হলো 2ρ ইকাল টু, কারণ ওখানে বলা হয়েছে দ্বিগুণ ঘনত্বের, 2ρ ইকাল টু 3g প্রাইম। অপর গ্রহের যে অভিকর্ষ ত্বরণ সেটাকে আমি প্রকাশ করলাম কি দিয়ে, g প্রাইম, 4πr ইন্টু g। এটাকে ধরে নিলাম আমি 2 নং সমীকরণ। তাহলে প্রথমত আমরা ঘনত্বের সমীকরণটা লিখলাম, সেখানে এই মানটা বসিয়ে এই মানটা পেলাম। এই 1 নং সমীকরণটা এটা হচ্ছে পৃথিবীর জন্য, আর এটা হচ্ছে অপর যে গ্রহের কথা বলা হয়েছে সেই গ্রহের জন্য। এখন যদি আমরা 1 নং সমীকরণ দিয়ে 2 নং সমীকরণে ভাগ করে দিই, অর্থাৎ 1/2 করি, তাহলে আমরা পেয়ে যাব হাফ ইকাল টু, এই বাম পাশ দিয়ে বাম পাশকে ভাগ করব, ডান পাশ দিয়ে ডান পাশকে ভাগ করব, তাহলে g/g প্রাইম আমরা এটা পেয়ে যাব। আর এখান থেকে যদি আমরা g প্রাইম বের করি, তাহলে আমাদের হবে g প্রাইম ইকাল টু 2g, আর g এর মান তো 9.8, গুণ করলে হবে 19.6 ms-2। তাহলে আমরা এই অঙ্কটা সহজেই করতে পারবো, যদিও অঙ্কটা সামান্য ক্রিটিক্যাল। আমরা পুরো অঙ্কটাই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবার খুলনা ইউনিভার্সিটির একটা প্রশ্ন দেখব আমরা। প্রশ্নটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব কত? আমরা একটু এই ঘনত্বের সূত্র দেখিয়েছি, কিন্তু প্রমাণটা দেখাই নাই। আমরা জানি রো ইকাল টু m/v। আবার আমরা v মানে হচ্ছে আয়তন, পৃথিবীর আয়তনের সূত্র আমরা জানি 4/3πr³, 4/3πr³। এখন এটা যদি আমরা গুণ করি, তাহলে হয় 3m/4πr³। এই হচ্ছে পৃথিবীর ঘনত্বের সূত্র। এখন এখানে যদি আমি মান বসিয়ে দিই, তাহলে আমি অ্যান্সারটা পাবো 5464.138। ঘনত্বের একক হচ্ছে kg/m³। এই হচ্ছে আমার পৃথিবীর ঘনত্ব। এটা একটি ধ্রুবক, আমরা চাইলে মুখস্থ রাখতে পারি। এখন থেকে যে প্রশ্নগুলো আমি দেখব, সবগুলো প্রশ্নই হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন। যেমন প্রথমটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন, পৃথিবীর ঘূর্ণন না থাকলে বস্তুর ওজন কি হবে? বৃদ্ধি পাবে। এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন। 28 নাম্বার, ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত কোন কৃত্রিম উপগ্রহের বেগ কত? এখানে অপশনে যেটা রয়েছে অ্যাকচুয়ালি কৃত্রিম উপগ্রহের বেগের সূত্রটা জানতে চেয়েছে। তাহলে v ইকাল টু √gm/r+h, এটা হচ্ছে বেগের সূত্র। আমরা একটাই আমাদের অপশনে ছিল। চলে যাব 29 নম্বর প্রশ্নে। আর ও 4r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত? এই পর্যায়কালের সূত্র আমরা জানি T1/T2 ইকাল টু R1/R2 হোল 3/2। এটা হচ্ছে সূত্র, এটা আমরা জানি। এবার এখানে আমরা R1 এর পরিবর্তে বসাবো R, আর R2 এর পরিবর্তে বসাবো 4R। এই মানগুলো আমার উদ্দীপকে দেয়া আছে। এই মানগুলো যদি আমি বসাই, তাহলে আমি অ্যান্সারটা পাবো T1/T2 ইকাল টু আমি পাবো 1/8।
তাহলে আমরা লিখতে পারি T1 অনুপাত T2 ইকুয়াল টু 1 অনুপাত 8। এটাই হচ্ছে আমার অ্যান্সার। 30 নং কোশ্চেন, কেপলারের তৃতীয় সূত্রের নাম কি? এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্র, সূত্রটি হচ্ছে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। 31 নং প্রশ্ন, কোন বস্তুকে মুক্তিবেগের কত গুণ বেগে নিক্ষেপ করলে কৃত্রিম উপগ্রহে পরিণত হবে? এখানে রয়েছে মুক্তিবেগ আর আছে বেগ, তাহলে দুইটা সূত্র হবে, একটা হলো মুক্তিবেগের সূত্র আর একটা হলো বেগের সূত্র। আমরা জানি মুক্তিবেগ v = √2gm/r+h, এটা হলো মুক্তিবেগের সূত্র। আরেকটা সূত্র আমরা জানি, সেটা হলো বেগ, কৃত্রিম উপগ্রহের বেগ, বেগের সূত্র হলো √gm/r+h। এখন যদি আমরা একটা দিয়ে একটাকে ভাগ করে দেই, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ায় ve/v = √2। সুতরাং v = ve/√2 এত বেগে নিক্ষেপ করলে। এখানে যদি আমরা মান বসাই, তাহলে আমাদের মানটা বের হবে 7919.6 মিটার পার সেকেন্ড। এই বেগটার মান হবে 7919.6 মিটার পার সেকেন্ড। পার্কিং কক্ষপথ কি? উত্তর হলো পার্কিং কক্ষপথ হলো ভূস্থির উপগ্রহের কক্ষপথ। এটাও জ্ঞানমূলক। ভূস্থির উপগ্রহের কক্ষপথ, আমরা মুখস্থ করে ফেলবো। গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য হতে গ্রহের গড় দূরত্ব আর হলে কোনটি সঠিক? উত্তর হলো এটা হচ্ছে পর্যায়কালের সূত্র কেপলারের টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। অনেকবার আসতে দেখেছি আমরা বিভিন্ন বোর্ডে। 34 নম্বর প্রশ্ন, একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে? আমরা জানি দোলনকালের সমীকরণ টি = 2π√L/g, আর যদি আমরা কেন্দ্রে নিয়ে যাই সেক্ষেত্রে জি হবে কত? 0। তাহলে এখানে যদি আমরা মান বসাই 2π√L/0, তাহলে আমরা এটার মানটা পাবো অসীম। তাহলে আমরা বলতে পারি দোলনকাল হবে অসীম। 35 নম্বর প্রশ্ন, গাছের একটি আপেল পৃথিবীকে F' বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে F বলে আকর্ষণ করছে, কোনটি সঠিক? আচ্ছা, যেহেতু গাছে আপেলটা গাছেই রয়েছে, যদি F' বড় হতো তাহলে সে পৃথিবীতে চলে আসতো, যদি F বড় হতো তাহলে মহাশূন্যের দিকে চলে যেত। ডেফিনেটলি F' এবং F উভয়ই সমান, তা না হলে গাছে আপেলটি থাকতে পারত না। সুতরাং এখানে কোনোটা বড় ছোট হবে না, ডেফিনেটলি দুইটা বলই সমান হবে। মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক কোনটি? আমরা জানি প্রাবল্যের রাশিমালা হচ্ছে E = gm/r²। এখন এখানে যদি আমি একক বসাই, জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, আর এখানে ভরের একক হচ্ছে কেজি, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, আর ভরের একক হচ্ছে কেজি, আর এখানে ব্যাসার্ধের একক হচ্ছে মিটার, যেহেতু স্কয়ার আছে তাই স্কয়ার। এবার মিটার স্কয়ার কাটটা দিলাম, এখানে একটা কেজি আর একটা কেজি চলে যাবে, তাহলে আমাদের এককটা থাকবে নিউটন পার কেজি। আশা করি আমরা বের করতে পারবো। এবারের প্রশ্ন, মহাকর্ষীয় ধ্রুবকের একক কোনটি? আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্রটা হচ্ছে F = gm1m2/d²। এখান থেকে যেহেতু মহাকর্ষীয় ধ্রুবকের কথা বলা হয়েছে, তাই আমি জিটাকে বামে রাখবো। তো g = F(d²/m1m2). এখন এখানে যদি আমি মান বসাই, বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের একক হচ্ছে মিটার, স্কয়ার আছে স্কয়ার দিলাম, ভরের একক হচ্ছে কেজি, এখানে দুইটা ভর সুতরাং কেজি স্কয়ার। এটাকে ভাঙলে আমাদের হবে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক, এটাও আমরা বারবার আসতে দেখি। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এই সূত্রটি কোন বিজ্ঞানী? এটা কেপলারের সূত্র, এটা জ্ঞানমূলক, আমরা মুখস্থ রাখবো।
পৃথিবীর ব্যাসার্ধ আর এর তুলনায় কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে? এখানে একটা শর্ত রয়েছে, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক, আবার বলা হয়েছে কত গভীরতায়। তাহলে আমরা গভীরতা সূত্রটা জানি, জিডি ইকাল টু জি অফ 1 মাইনাস এইচ বাই আর। আমাদের শর্তটা রয়েছে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক, তাহলে এই জিডির মান হলো জি বাই টু, তাহলে জি বাই টু ইকাল টু জি 1 মাইনাস এইচ বাই আর। এখানে আমরা যদি মান বসাই তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাব আর বাই টু। একটি ভূস্থির উপগ্রহের আবর্তন কাল কত? এটা হলো 24 ঘন্টা অথবা একদিন, যে কোনোটা অপশনে থাকলে আমরা অ্যান্সার করতে পারবো। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র কোনটি? এখানে আমি 3টা গ্যালিলিও সূত্রই বলে দিচ্ছি, যেটা অপশনে থাকবে আমরা সেটাই টিক দিব। প্রথম সূত্রটা হচ্ছে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভি সমানুপাতিক টি, অর্থাৎ পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্রটা হলো এইচ সমানুপাতিক টি স্কয়ার, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব পড়ন্ত বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে অপশনে যেটা থাকবে আমরা সেটাই অ্যান্সার করতে পারবো। পৃথিবীর কোন স্থানের অভিকর্ষ ত্বরণকে আদর্শ ধরা হয়? 45 ডিগ্রি অক্ষাংশে। এটা জ্ঞানমূলক, আমরা মুখস্থ রাখবো। কোনটির পৃষ্ঠের মহাকর্ষীয় প্রাবল্য সবচেয়ে বেশি, অর্থাৎ কোন গ্রহের? এটা হলো বৃহস্পতি। এটাও আমরা মুখস্থ রাখবো, জ্ঞানমূলক। একটি বস্তুকে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, ভূমি হতে এইচ উচ্চতা, এইচ এর সাপেক্ষে বস্তুটির বিভব শক্তি ইপি এর পরিবর্তন নির্দেশক গ্রাফ কোনটি? আমরা জানি ইপি সমান এম জি এইচ, তাহলে এটাকে ইপি সমানুপাতিক এইচ। আর সমানুপাতিকের বেলায় আমরা জানি এদিকে যদি আমরা ইপি দেই আর এদিকে যদি আমরা এইচ দেই, সমানুপাতিকের বেলায় মূল বিন্দুগামী সরলরেখা হয়। সমানুপাতিকের বেলায় সরলরেখাটি সবসময় হয় মূল বিন্দুগামী সরলরেখা। এবার ঢাকা বোর্ডের একটি প্রশ্ন দেখব। পৃথিবীর ব্যাসার্ধ আর অভিকর্ষ ত্বরণ জি, পৃথিবীর পৃষ্ঠতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত? অ্যাকচুয়ালি এখানে যেহেতু উচ্চতার কথা বলা হয়েছে, অপশনে উচ্চতার সূত্রটি রয়েছে। আমরা জানি জি এইচ ইকাল টু জি অফ আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ইহাই এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। রাজশাহী বোর্ডের কোশ্চেন, কোন কণার বিনিময়ের ফলে মহাকর্ষ বল কার্যকর হয়? এই মহাকর্ষ এখান থেকে আমরা মনে রাখতে পারবো, মহাকর্ষ ইউনিট গ্র্যাভিটেশন, আর এই কণার নাম হচ্ছে গ্র্যাভিটন। মনে রাখার জন্য আমরা এই মহাকর্ষের ইংলিশটা মনে রাখবো, গ্র্যাভিটেশন। পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে জি এর মান কি হয়? এটা বোঝার জন্য আমাদের একটা সমীকরণ দেখলেই হবে, জি ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। এখানে জি এর সাথে আর হচ্ছে ব্যস্তানুপাতিক, সুতরাং আর যদি কমে তাহলে জি বাড়বে, অর্থাৎ বৃদ্ধি পায়। একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত হতে অপর প্রান্তে যেতে সময় লাগে। আমরা জানি সেকেন্ড দোলক মানে হলো যার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। ধরি এটা একটা সেকেন্ড দোলক। এখন সে এক প্রান্ত থেকে যেতে সময় লাগে 1 সেকেন্ড, ধরি এখানে আসলো, আবার আসতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে, উত্তর হবে 1 সেকেন্ড। কারণ যেতে 1 সেকেন্ড, আসতে 1 সেকেন্ড, সুতরাং সরল দোলকের সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। বরিশাল বোর্ডের একটা প্রশ্ন দেখছি, পৃথিবীতে কোন বস্তুর মুক্তিবেগ কিসের উপর নির্ভর করে? এটা বোঝার জন্য আমরা মুক্তিবেগের সূত্রটা লিখবো, √2gr। এখানে 2 এবং g হচ্ছে ধ্রুবক, সুতরাং ডেফিনেটলি মুক্তিবেগ সরাসরি পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। কৃত্রিম উপগ্রহের উচ্চতা ও আবর্তনকালের মধ্যে সম্পর্ক কোনটি? আমরা কৃত্রিম উপগ্রহের উচ্চতার একটা সূত্র জানি, h ইকাল টু gmt স্কয়ার বাই 4 পাই স্কয়ার হোল 1/3 মাইনাস আর। ইহাই হচ্ছে সম্পর্ক। এবার চলে আসলাম 51 নম্বর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড, চিত্রের কোন অবস্থানে পৃথিবীর বেগ সবচেয়ে কম? এই সূর্যের চারপাশে পৃথিবীটা ঘুরছে,
এখন সূর্যের সবচেয়ে কাছে কে? সি। তাহলে এর সাথে আকর্ষণ বল সবচেয়ে বেশি, এখানে বেগ সবচেয়ে বেশি। সবচেয়ে দূরে কে? এ। তাহলে বেগ সবচেয়ে কম কোথায়? এ বিন্দুতে। মহাকাশে একজন নভোচারীর নিকট একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? সেকেন্ড দোলকের কম্পাঙ্কই থাকবে না সেখানে, কম্পাঙ্ক হবে 0 হার্টজ। সবচেয়ে দুর্বল বল, এটাও জ্ঞানমূলক, মহাকর্ষ বল। সরাসরি জ্ঞানমূলক, আমরা মুখস্থ রাখবো। কত ডিগ্রি অক্ষাংশে জি এর মান সবচেয়ে বেশি? এটা হচ্ছে 90 ডিগ্রি। এটাও জ্ঞানমূলক, আমরা মুখস্থ রাখবো। মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর 1 সেকেন্ড, 2 সেকেন্ড ও 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? আমরা জানি পড়ন্ত বস্তু সূত্র এই সমানুপাতিক টি স্কোয়ার। এখন 1 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার যদি আমরা দেই তাহলে হবে 1, 2 এর উপর স্কোয়ার দিলে হবে 4, 3 এর উপর স্কোয়ার দিলে হবে 9, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবীর গভীরতা এইচ এর লেখচিত্র কোনটি? আমরা জানি আমরা যত গভীরের দিকে যেতে থাকবো, পৃথিবীর যত গভীরে যাব জি এর মান তত কমতে থাকবে। তাহলে লেখচিত্রটি হবে এরকম, এটা হলো জি, এটা হলো এইচ। আস্তে আস্তে আমরা গভীরে যাচ্ছি আর জি এর মানটা কমছে, গভীরে যাচ্ছি আর জি এর মানটা কমছে। মহাকর্ষীয় বিভবের একক বের করার জন্য আমরা বিভবের সমীকরণটা লিখব জি এম বাই আর। একটা মাইনাস রয়েছে, আমরা একক বের করার সময় মাইনাসটা ইউজ করব না। এবার জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, আর ভরের একক হচ্ছে কেজি, আর দূরত্বের একক হচ্ছে বা ব্যাসার্ধের একক হচ্ছে মিটার। এখন এটাকে ভাঙলে আমরা পাবো মিটার মিটার কাটা যাবে, এখানে কেজি আর কেজি একটা কাটা যাবে, তাহলে হবে নিউটন মিটার পার কেজি। আর এই নিউটন আর মিটার এই দুইটাকে একসাথে বলা যায় জুল, তাহলে জুল পার কেজি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কুমিল্লা বোর্ডের একটি স্মার্ট উদ্দীপক দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ। এদের মধ্যবর্তী পৃথিবী পৃষ্ঠ হতে এই কৃত্রিম উপগ্রহের দূরত্ব হচ্ছে 7 × 10⁵। পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দেওয়া রয়েছে। বলা হয়েছে কৃত্রিম উপগ্রহটির বেগ কত? আমরা জানি বেগের সূত্র হলো v √√ gm/r+h। এখানে যদি আমরা সবগুলো মান বসিয়ে দিই তাহলে আমি অ্যান্সারটা পাবো 7509.43 মিটার পার সেকেন্ড। আশা করি আমরা সহজেই এটা করতে পারবো। এবার বলা হয়েছে কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল কত? আমরা পর্যায়কালের সূত্র জানি t = 2π√r+h³ gm। এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা মানটা পাবো 5940.61 সেকেন্ড। এটাকে যদি আমরা ঘন্টায় নেই তাহলে হবে 1.65 আওয়ার্স। এটাকে যদি আমরা আরেকটু ভাঙি, এই 1 ঘন্টা এটাকে আমি আলাদা করলাম, আর 0.65 আওয়ার এটাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে হবে 39 মিনিট। তাহলে 1 ঘন্টা 39 মিনিট। তাহলে এই 1 মানে 1 ঘন্টা, আর 0.65 একের বাড়তি যে অংশটা সেটাকে আমরা 60 দিয়ে গুণ করলে এটা মিনিটে চলে যাবে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। আমরা আজকের লেকচারের শেষ উদ্দীপকটা দেখতে পাচ্ছি, খুবই পপুলার উদ্দীপক। এটা জি এর সাথে দূরত্বের রিলেশন। এই বিন্দু হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগ, এই এ থেকে সি এর দিকে হচ্ছে পৃথিবীর বহির্ভাগ। এখন বলা হয়েছে 50 কেজি ভরের একটি বস্তুকে এ হতে সিতে নিয়ে গেলে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরে নিয়ে গেলে ওজন কত হবে? তাহলে আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা বাইরের দিকে যাই তাহলে এটাকে বলা হচ্ছে উচ্চতা। আর উচ্চতায় যে সূত্রটা অভিকর্ষ ত্বরণে সেটা হলো gh = g r+h²। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। এখন এখানে যদি আমরা মান বসাই তাহলে আমরা মানটা পেয়ে যাব 4.355 ms-2। উল্লেখ্য যে এখানে h এর মানটা বসাতে হবে r/2, কারণ আমরা যদি উদ্দীপকটা দেখি সি বিন্দুতে কত রয়েছে, r/2 দূরত্ব, তাহলে h এর মানটা হলো r/2। এবার আমরা ওজনের সূত্র দিব w = mg, এখানে দিব gh। মান বসালে আমরা পাবো 217.78 নিউটন। আমরা সহজেই অঙ্কটা করতে পারবো। আজ এ পর্যন্তই। ধৈর্য ধরে লেকচারটি দেখার জন্য ধন্যবাদ।